নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। সেই মনের কথা যে সমস্ত রাজনৈতিক নেতারা বা কর্মীরা যে সমস্ত রাজনৈতিক দলের প্রতি অনুগত, তাদের অনেক সময় ভালো নাও লাগতে পারে। তারা হয়তো মনে মনে জানেন হ্যাঁ যে কথাটা সত্যি, কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতায় সেগুলোকে তারা সমালোচনা করতে বাধ্য। আজকের প্রসঙ্গ সেটিং। কোনো একটি সমাজে সাধারণ দৈনন্দিন পরিষেবাগুলো যদি সমাজের রন্ধে রন্ধে সেটিংয়ে মাধ্যম দিয়ে চলে, তাহলে সেই সমাজটাতে কোনো একটি নতুন ভোট আসা, সেই ভোটে ভোটদান করা সাধারণ নাগরিকদের, এবং তাতে কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একটি সরকার সে চলে গেল বা নতুন সরকার আসলো, তাতে কি এসে যায়? ভেবে দেখুন, সেটিংটা আজকে সমাজের কোথায় কোথায় চলে গেছে, কোথায় নেই সেই সেটিং। আজকে ভাবতে গেলে অবাক লাগে, আপনার সন্তানের পড়াশুনো থেকে শুরু করে সেই সন্তানটা যখন বড় হচ্ছে, একটু কলেজে বা উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, সেখানে সে যখন এবার চাকরির চেষ্টা করছে, সেখানে এবার বাড়িতে যদি কারোর অসুস্থতা হয় তাহলে হসপিটালে, এমনকি একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো একজন মানুষ, ধরা যাক তার পরলোক গমন হয়েছে, তিনি মারা গেছেন, তার শোক সন্তপ্ত পরিবারবর্গ তাকে শ্মশানে নিয়ে গেছেন, শ্মশানে তার দেহ দাহ করা হলো। তৎপরবর্তীতে সেই মানুষটাকে যারা শ্মশানের এই দাহ কার্য পরিচালনা করেন, যাদেরকে সাধারণ ভাষায় ডোম বলা হয়, সেখানে পর্যন্ত গিয়ে তাদেরকে সেটিং করতে হয় যে এত টাকা দাও, তাহলে তোমার ওই অস্থিটা দেব, না হলে এই অস্থি এখানে আটকে রাখলাম। হসপিটালে যান, প্রচন্ড মুমূর্ষু অবস্থাতে কি করতে হয়? গিয়ে সেটিং করতে হয় যে সে যাতে ভালো বেড পায়, সে যাতে ভালো পরিষেবা পায়। হসপিটালের বাইরে তো আমি নিচে দাঁড়িয়ে আছি, আমার মুমূর্ষু রুগী হসপিটালের ভিতরে রয়েছে, সে যাতে ঠিকঠাক চিকিৎসা পায়, আমার রুগীটাই যেন ঠিকঠাক চিকিৎসা পায়, অবহেলিত না হয়, তার জন্য সেটিং করতে হয়। কোথায় কোথায় করতে হয়? একদম নিচু থেকে উঁচু পর্যন্ত সেটিং করতে হয়। আর সেটিং না করলে সে পরিষেবা পায় না। স্কুলে ভর্তি, সেখানে সেটিং করতে হয়। একটি স্কুলে একটি ছাত্র যাতে ভালো পড়াশোনা করতে পারে, সেখানে সেটিং করতে হয়। কলেজে ভর্তি, সেখানে ইউনিয়নের সঙ্গে সেটিং করতে হয়, আরো কত কত সেটিং করতে হয়। আর চাকরি সেটিং, সে তো পশ্চিমবঙ্গ ইতিহাস তৈরি করে দিয়েছে যে সেটিং করে চাকরি পেয়ে যে নিজেদের সর্বনাশ তারা করেছে অযোগ্যরা। তা শুধু না, যারা যোগ্য তাদেরকে নিয়ে ডুবেছে, এবং একটা প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসের মুখে মুখে দাঁড়িয়ে আছে। কেন প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে? যে এই চাকরির যে সংকট, শিক্ষকদের চাকরির যে সংকট, দীর্ঘদিন ধরে সেই মামলা চলছে চলছে চলছে, নানান রকম রায়দান হলো, সুপ্রিম কোর্টের রায়দান হলো, এবং তারপরে তাদের আবার নতুন পরীক্ষা হলো, সেই পরীক্ষা নিয়ে আবার সংশয় তৈরি হলো, সেই পরীক্ষার নিয়ে আবার মামলা হলো, ইত্যাদি ইত্যাদি চলছে। এর মাঝখানে যে ঘটনাটা ঘটে গেল, যে এইটা ভাববার যে অসংখ্য ক্লাস 10, অসংখ্য ক্লাস 12, এই ব্যাচগুলো কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকার হাত দিয়েই বেরোলো। এবং এই মুহূর্তে যা অবস্থা পশ্চিমবঙ্গের স্কুলগুলোর, যে এই 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 শিক্ষকদের চাকরি সংকট নিয়ে তাদের পড়াশুনোগুলো কি ভয়ঙ্কর অবস্থা, সেটা প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি অভিভাবক তো বুঝতে পারছেই। আর যারা পড়াশুনো করছে কচিকাচারা, তারা এখন না বুঝলেও ভবিষ্যতে হয়তো তারা বুঝতে পারবে। এই এক ভয়ঙ্কর বিপদ। তাহলে এই সেটিং, আজকে একটা কেউ বাড়ি করতে যাচ্ছে, সেখানে তাকে পাড়ার ক্লাবের সাথে সেটিং করতে হচ্ছে। একটা কোনো সার্টিফিকেট, যেটা আপনার হকের জিনিস, সেই হকের জিনিস, সেই সার্টিফিকেট আপনি তুলতে যান,
সেখানেও আপনাকে সেটিং করতে হচ্ছে। তা এই ঘুষ, এই সেটিং কি আগেকার দিনে ছিল না? আগেকার দিনেও ছিল, যুগে যুগে ছিল। সিনেমা দেখুন, পুরনো সিনেমাগুলো দেখুন, পুরনো সাহিত্য পড়ুন, সেখানেও উল্লেখ থাকে যে কি থাকতো এরকম, যে ওনার একটু উঁচু লেভেলে হাত আছে, তাহলে সেই কাজটা সে করে দিতে পারবে। তাহলে বাড়ির লোকজন তৎকালীন সময়, আগের সময়ও সাহিত্য ঘাটলে, সিনেমা ঘাটলে দেখা যায় যে কার পাড়ার মধ্যে কার একটু উঁচু লেভেলে হাত আছে, সে তার কাজটা একটু দ্রুত করে দিতে পারবে। কিন্তু সেটা ছিল একটা ব্যতিক্রমী অংশ সমাজের। স্বাভাবিক অংশটা, সুন্দর পরিষেবা পাওয়াটাই ছিল স্বাভাবিক। এতটা অংশ যদি প্রথমে বলে নিই, তাহলে রাজনৈতিক অবস্থাটা কি পড়ে থাকে? প্রথমত, আমাদের দেশে যা সাংবিধানিক নিয়ম, তাতে আমাদের দেশে যারা প্রার্থী হয় সেই প্রার্থীদের কোনো কি, আচ্ছা আমাদের তো প্রথমে একটু বলে নি যে আমাদের তো বিভিন্ন রকম কাজে, একটা দোকানে যদি কর্মচারী কাজ পেতে যায়, তাহলে দোকানের মালিকও তো সেই কর্মচারীকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কোন দোকানে এর আগে কাজ করেছো, বা তুমি ঠিক মতো মালটা মাপতে পারো কিনা, তুমি হিসাব গুনতে পারো কিনা ঠিকঠাক, মানে খরিদ্দারকে ঠিক মতো কথা বলতে পারো কিনা। এই কিছু একটা যোগ্যতা থাকে, প্রত্যেকটি কাজের একটা যোগ্যতা থাকে, একটা ইন্টারভিউ থাকে, বা সেই কাজটাতে সে কতটা পারদর্শী সেইটার ওপর তার পদমর্যাদা নির্ভর করে। কিন্তু কি এক আশ্চর্য ব্যবস্থা! সেই আশ্চর্য ব্যবস্থাতে আমাদের নাকি একটি ভোটের পরে যারা আমাদের প্রচুর সমস্যার সমাধান করবেন বলে নিজেরা ভোটের প্রার্থী হন, এবং আমরা গিয়ে তাদেরকে ভোট দিয়ে জেতাই, তাদের যোগ্যতার জন্যে কোনো কিচ্ছু লাগে না, ভাবাই হয় না। কেউ কারোর কোনো এরকম কোনো ইন্টারভিউ টেবিল নেই যে টেবিলটাতে দাঁড়িয়ে তাদের জনগণের প্রশ্নের মুখোমুখি হতে হয়, বা একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে যে এইটার এই যোগ্যতা থাকলে তবে প্রার্থীটা হওয়া যাবে, এই যোগ্যতা না থাকলে প্রার্থী হওয়া যাবে না। তার ফল এই মুহূর্তে এই সমাজ ভুগছে। আপনারা এই বক্তব্যগুলোর সঙ্গে একমত অথবা দ্বিমত যদি হন, দুটোই কমেন্টে জানাবেন যে এই ব্যবস্থাটার পরিবর্তন আবশ্যিক কিনা। হতেই পারে একজন খুব বড় বড় ডিগ্রি নেই, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার সবচেয়ে বড় উদাহরণ। তিনি মানে কোনো একটি ক্ষেত্রে, সমাজের বিভিন্ন রকম ক্ষেত্রের মধ্যে কোনো একটি ক্ষেত্রে খুব বড় উপকারী একজন মানুষ হতেই পারে। সব সময় পুঁথিগত বিদ্যা বা সব সময় ডিগ্রি মাপকাঠি নয়, কিন্তু তাকে তিনি যে কাজটা করতে যাচ্ছেন ভাবতে হবে তিনি বিভিন্ন রকম প্রশাসনিক কাজের মধ্যে নিজেকে নিবেদিত করতে যাচ্ছেন। তাহলে সেই তার কাজ অনুযায়ী কারা চলছে, একটি জনপ্রতিনিধি তার কাজ অনুযায়ী কারা চলছে, চলছে যারা উচ্চ শিক্ষিত মানুষজন, আইএএস, আইপিএস, যারা ডব্লিউবিসিএস, এই সমস্ত বা পিএসসির যে সমস্ত অফিসাররা আছে, তারা কার কথায় চলবেন? তারা চলবেন এই জনপ্রতিনিধির কথায়। ধরা যাক, এই তো দেখতে পাচ্ছেন চারপাশে কি অবস্থা। এটাকে আমি শুধুমাত্র এই রাজ্যের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখছি না, শুধু দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখছি না, পৃথিবীর বিভিন্ন দেশেও এই একই রকম ভাবে চলছে হয়তো। কিন্তু আমরা কেন আলাদাভাবে ভাববো না যে একটা মিনিমাম যোগ্যতা তাদেরকে থাকবে, এবং তার ফলবশত যেটা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি তিনি তার নিজের কাজটাই হয়তো জানেন না ঠিক মতো, তার ফলবশত যেটা ঘটছে যে ভোট আজকে পয়সা কামানোর একটা মেশিন হয়ে দাঁড়িয়েছে। মাফ করবেন, বলতে বাধ্য হচ্ছি, তার কারণ ভোট আসে ভোট যায়, জনগণের রাস্তা সেই রকমই গাড্ডা গর্ত এই সমস্ত নিয়েই পড়ে থাকে, কলে জল থাকে না, তাদের নিত্য নৈমিত্তিক পরিষেবার গুলোর জন্য ওই রাজনৈতিক নেতাগুলোর কাছে গিয়ে কি করতে হয়? সেটিং করতে হয়। এবার রাজনৈতিক নেতা তিনি আবার ডালপালা ছড়িয়ে দেন, তার যে সমস্ত অনুচর থাকে তারা সেই অক্টোপাসের সুরের মতো সেই সেটিং এর পয়সা কালেকশন করেন। সব শেষে কি দাঁড়ায়? একটা মানে শক্তিশালী
ভিতের ওপরে আর্থিক সক্ষম এবং কি বলবো মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার, এই দুটোই যখন তার হয়ে যায়, তখন যারা ভোট দিল তিনি তাদের প্রভু হয়ে দাঁড়ান, ছড়ি ঘোরাতে শুরু করেন। এই ব্যবস্থাটার পরিবর্তনের জন্য আজকে ভারতবর্ষে ডিজিটাল ইন্ডিয়া বা অনলাইন বিভিন্ন রকম পরিষেবাতে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশ অনেকটা এগিয়ে বলে আমরা ভেবেছি বা আমরা সেইগুলো ব্যবহার করছি। আজকে একটা মানুষ যখন ভাবতেই পারতো না যে ফোনের মধ্যে থেকে টুক করে একটা বোতাম টিপলাম আর একটা টাকা আর একটা একজনের কাছে পেমেন্ট হয়ে গেল, আজকে সেটা হয়েছে। এটা দেশের অগ্রগতি। আজকে ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, জাপানকে পিছনে ফেলে সামনে রয়েছে জার্মানি। তাহলে আজকে এতটা অগ্রগতিটার মুখে মুখে হয়নি, অনলাইন পরিষেবার একটা বিপুল মানে ভূমিকা সেখানে থেকেছে। তাহলে পারবো না, হবে না, পরিবর্তন করা যাবে না, এরকম তো নয়। পরিবর্তন করে করেই তো আমরা এগোচ্ছি। এই যে ফোনটাতে আপনি এই এপিসোডটা দেখছেন, এই ফোনটাও তো আগে ছিল না। এই ফোনটার মধ্যে থেকে আজকে অনেক কিছু করা যাচ্ছে। তাহলে এই অনলাইন পরিষেবার মধ্যে দিয়ে যদি সুষ্ঠুভাবে সেই পরিষেবাটা মানুষ পেতে পারে, তাহলে তো এই সেটিংটা অনেকটা হালকা হয়ে যায়। এবার আসি যে ইলেকশন। আচ্ছা, ইলেকশনের সেটিংয়ে জনগণ, আমাদের রাজ্যের যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, তার যিনি সভাপতি, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে জনগণ চাইলে বাস্তিল দুর্গকে পতন করিয়ে দিতে পারে। জনগণ চাইলে 34 বছরের সিপিআইএম বা বামফ্রন্টের যে শাসন, সেটাকে পরিবর্তন করে দিতে পারে। জনগণ চাইলে অনেক কিছু পারে, ঠিক কথা। কিন্তু জনগণ চাইলে যেটা পারে না, সেটা হচ্ছে সেটিং যদি ভিতরে হয়ে থাকে কোথাও, তাহলে কাউন্টিং যদি বিক্রি হয়ে যায়, তাহলে জনগণ কি করবে? জনগণ তো লাইনে দাঁড়িয়ে জীবন হাতে নিয়ে ভোটটা দিল। নিজের জীবনকে বাজি রেখে আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের ইলেকশন হয়, তাতে ভোট দিতে বেরোনো মানে সেই মানুষটার বাড়ি ঢুকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাহলে জনগণ জীবন হাতে নিয়ে সেই ভোটটা দিতে যাবে, সাহসটা কোথায়? এই সাহসটা তাকে দিচ্ছে কে? খুব সুন্দর সুষ্ঠু পরিষেবা নিয়ে আপনারা সমস্ত রাজনৈতিক নেতারা সবাই একদম বিরাট বিরাট সমাজসেবী। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত সত্যি সত্যি প্রণাম করতে ইচ্ছে করে সমস্ত রাজনৈতিক নেতাদের। তারা কি জনগণের জন্য নিবেদিত, জনগণের পরিষেবা দিচ্ছেন, জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হ্যাঁ, আর সেই জনগণ যখন পড়ে পড়ে মার খায়, সেই জনগণ যখন ভোট দিতে গেলে তাদের শিশুরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, যখন তাদের ঘর জ্বলে যায়, যখন তারা ঘর ছাড়া হয়, লুট হয়ে যায়, তখন কতটুকু ব্যবস্থা হয়, কতটুকু শাস্তি হয়, কতটুকু কোর্ট সেটার ব্যাপারে ব্যবস্থা নেন, যেখানে আমাদের এই রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেন দাঁড়িয়ে যে আমাদের দেশের কোর্টও নাকি ম্যানেজ হয়, সেখানেও নাকি সেটিং করা যায়। যদিও এই শেষ অংশটাকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না, বিশ্বাস করবও না, তাতে সমাজে বিরূপ প্রভাব পড়তে পারে। কিন্তু কি করা যাবে? চোখকে তো বিশ্বাস করতে হবে, নিজের কানকে তো বিশ্বাস করতে হবে। যা দেখতে পাচ্ছি টিভির পর্দায়, খবরের কাগজে, আপনাদের সকলের মনের মধ্যে এই কথাগুলোই কি ঘুরপাক খায় না? যে তাহলে মানুষ যাবে কোথায়? নিজের একটা বাড়ি করতে গেলে যদি স্বাধীনতা না থাকে, নিজের মানুষকে যদি চিকিৎসা করতে গেলে নিজের একটুখানি স্বস্তি শান্তি না থাকে, তাহলে কোথায় কোথায় সেই ভোটের মূল্য? এবং সব শেষে আজকে এক ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসছে। অনেক জনসভা হবে, অনেক মিটিং মিছিল এই সমস্ত হবে, আগামীতে ভোট আসছে। এদিকে যেমন প্রচন্ড ঠান্ডা পড়ছে, তেমনি পাশাপাশি ভোটের গরম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। মানুষ বুঝে উঠতে পারছে না আজকাল যে কোনটা কে কি কি বৃত্তান্ত। কেন? আজকে যে রাজনৈতিক নেতাকে সে বিশ্বাস করে তার পিছন পিছন ছুটছে, তাকে সমর্থন করছে, দেখা যাচ্ছে কাল পরশু তার পরের দিন সে পুট করে আর একটা রাজনৈতিক দলে চলে গেল। কেন? তার কোথাও একটা সেটিং হয়ে গেছে, বা তার আগের সেটিংটা কোথাও নষ্ট হয়ে গেছে। এই তো পরিণতি। তাহলে মানুষ বিশ্বাস করে কোন জনপ্রতিনিধিকে বাঁচবে? আগে সেই
মানুষ যারা যারা কিনা ভোটে দাঁড়াবেন তাদেরকে এইটা বলতে হবে যে আমরা সামনের দিনে যে সরকার গড়ব তাতে এই সেটিং নামক বস্তুটিকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দেব। সাধারণ মানুষ যাতে স্বাভাবিক যে সরকারি পরিষেবা, দৈনন্দিন তার যে মৌলিক অধিকারগুলো মাধ্যম দিয়ে তার সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যে পরিষেবাগুলো পাওয়ার কথা, সেগুলো যেন সরাসরি সে পেতে পারে। মানুষের ভাষার তরফ থেকে এই দাবি থাকছে। আপনারা সহমত হলে এই চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, মানুষের ভাষা মানুষের মনের কথা বলে, আপনারা কমেন্টে আপনাদের মনের কথা জানান। আজকের এপিসোডে এই পর্যন্ত। সামনের এপিসোডে আবার দেখা হচ্ছে। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। নমস্কার।